একদিন সকালবেলা পরাশর ডাক্তার নিজের প্রকাণ্ড লাইব্রেরিতে বসে চিঠি লিখছিলেন। চোরের মতো নিঃশব্দে ঘরে ঢুকে নগেন ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার টেবিল ঘেঁষে দাঁড়াল। পরাশর ডাক্তার মুখ না তুলেই বললেন, বসো নগেন। চিঠিখানা শেষ করে খামে ভরে ঠিকানা লিখে ডাকের জন্য পাঠিয়ে দিয়ে আবার নগেনের দিকে তাকালেন। বসতে বললাম যে, এরকম চেহারা হয়েছে কেন? অসুখ নাকি? নগেন ধপ করে একটি চেয়ারে বসে পড়ল। চোরকে যেন জিজ্ঞাসা করা হয়েছে সে চুরি করেছে কিনা। এইরকম অতিমাত্রায় বিব্রত হয়ে সে বলল, না না, অসুখ নয়। অসুখ আবার কিসের? গুরুতর কিছু ঘটেছে কিনা সে বিষয়ে নিঃসন্দেহ হয়ে পরাশর ডাক্তার দুহাতের আঙুলের ডগাগুলি একত্রে করে নগেনকে দেখতে লাগলেন। মোটাসোটা হাসি খুশি ছেলেটার তেল চকচকে চামড়াটা পর্যন্ত শুকিয়ে গেছে, মুখে হাসির চিহ্নটুকু নেই, চাহনি একদম উদ্ভ্রান্ত, কথা বলার ভঙ্গিটা পর্যন্ত কেমন যেন খাপছাড়া হয়ে গেছে। নগেন মামাবাড়িতে থেকে কলেজে পড়ে। মাস 2 আগে নগেনের মামার শ্রদ্ধার নিমন্ত্রণ রাখতে গিয়ে পরাশর ডাক্তার নগেনকে দেখেছিলেন। এই অল্প সময়ের মধ্যে এমন কি ঘটেছে যাতে ছেলেটা এরকম বদলে যেতে পারে? ছেলেবেলা থেকে মামাবাড়িতেই সে মানুষ হয়েছে বটে, কিন্তু মামার সুখে এরকম কাহিল হয়ে পড়ার মতো আকর্ষণ মামার জন্য তার কোনোদিন ছিল না। বড়লোক কৃপণ মামার যে ধরনের আদর বেচারি চিরকাল পেয়ে এসেছে, তাতে মামার পরলোক যাত্রায় তার খুব বেশি দুঃখ পাবার কথা নয়। বাইরে মামাকে খুব শ্রদ্ধাভক্তি দেখালেও মনে মনে নগেন যে তাকে প্রায় জমের বাড়ি পাঠাতো, তাও পরাশর ডাক্তার খুব ভালোভাবেই জানতেন। পড়ার খরচের জন্য দুশ্চিন্তা হওয়ার কারণ নগেনের নেই, কারণ শেষ সময়ে কি ভেবে তার মামা তার নামে মোটা টাকা উইল করে রেখে গেছেন। নগেন হঠাৎ কাঁদো কাঁদো হয়ে বলল, ডাক্তার কাকা, সত্যি করে একটা কথা বলবেন, আমি কি পাগল হয়ে গেছি? তোমার মাথা গেছে। পাগল হওয়া কি মুখের কথা রে বাবা? পাগল যে হয় অত সহজে সে টের পায় না সে পাগল হয়ে গেছে। আচ্ছা ডাক্তার কাকা, প্রেতাত্মা আছে? প্রেতাত্মা মানে তো ভূত। নেই। নেই? তবে? অনেকক্ষণ ইতস্ত করে, অনেক ভূমিকা করে, অনেকবার শিউরে উঠে নগেন ধীরে ধীরে আসল ব্যাপারটা খুলে বলতে লাগল। চমকপ্রদ, অবিশ্বাস্য কাহিনী। বিশ্বাস করা শক্ত হলেও পরাশর ডাক্তার বিশ্বাস করলেন। মিথ্যা গল্প বানিয়ে তাকে শোনানো ছেলে যে নগেন নয়, তিনি তা জানতেন। মামা তাকেও নিজের ছেলেদের সমান টাকাগড়ি দিয়ে গেছেন জেনে প্রথমটা নগেন একেবারে স্তম্ভিত হয়ে গিয়েছিল। মামার এরকম উদারতা সে কোনোদিন কল্পনাও করতে পারেনি। বাইরে যেমন ব্যবহারই করে থাকুন, মামা তাকে নিজের ছেলেদের মতোই ভালোবাসতেন জেনে পরলোকগত মামার জন্য আন্তরিক শ্রদ্ধাভক্তিতে তার মজ্জা ভরে গেল। আর সেই সঙ্গে জাগল এরকম দেবতার মতো মানুষকে সারা জীবন ভক্তি ভালোবাসার ভান করে ঠকিয়েছে, এটা ভেবে দারুণ লজ্জা আর অনুতাপ হয়। শ্রাদ্ধের দিন অনেক রাতে বিছানায় শুয়ে যাওয়ার পর অনুতাপটা আরও বেড়ে গেল। শুয়ে শুয়ে সে ছটফট করতে লাগল। হঠাৎ একটা সময় তার মনে হল, সারা জীবন তো শ্রদ্ধাভক্তির ভান করে মামাকে ঠকিয়েছে, এখন যদি সত্যি সত্যি শ্রদ্ধাভক্তি জেগে থাকে, লাইব্রেরির ঘরে মামার তৈলচিত্রের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করে আসলে হয়তো আত্মগ্লানি একটু কমবে, মনটা শান্ত হবে। রাত্রি তখন 3টা বেজে গেছে। সকলে আলো নিভিয়ে শুয়ে পড়েছে। বাড়ি অন্ধকার। এত রাতে ঘুমের বদলে মামার তৈলচিত্রের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করার জন্য বিছানা ছেড়ে উঠে যাওয়াটা যে রীতিমতো খাপছাড়া ব্যাপার হবে
সেগেন নগেনের ছিল। তাই কাজটা সকালের জন্য স্থগিত রেখে সে ঘুমানোর চেষ্টা করল। কিন্তু মাথা তখন গরম হয়ে গেছে। মন শান্ত না হলে যে ঘুম আসবার কোনো সম্ভাবনাই নেই। কিছুক্ষণ এপাশ ওপাশ করার পর সেটা বেশ ভালোভাবেই টের পেয়ে শেষকালে মরিয়া হয়ে সে বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। লাইব্রেরিটি নগেনের দাদামশাইয়ের আমলের। লাইব্রেরিটি সম্পর্কে নগেনের মামার বিশেষ কোনো মাথা ব্যথা ছিল না। তার আমলে গত ৩০ বছরের মধ্যে লাইব্রেরিটির পিছনে একটি পয়সাও খরচ করা হয়েছে কিনা সন্দেহ। আলমারি কয়েকটি অল্প দামি আর অনেক দিনের পুরনো। ভেতরগুলির বেশিরভাগ অদরকারি আর বাজে বইয়ে ঠাসা, এবং উপরে বহুকালের ছেঁড়া মাসিকপত্র আর নানা রকম ভাঙাচোরা ঘরোয়া জিনিসে গাদা করা। টেবিলটি এবং চেয়ার কয়েকটি খুব সম্ভবত অন্য ঘর থেকে পেনশন পেয়ে এ ঘরে স্থান পেয়েছে। দেয়ালে ৩টি বড় বড় তৈলচিত্র, সস্তা ফ্রেমে বাঁধানো কয়েকটা সাধারণ রঙিন ছবি ও ফটো নানানো। তাছাড়া কয়েকটা পুরনো ক্যালেন্ডারের ছবিও আছে। কোনোটাতে চৈত্র মাসের ১২ তারিখ লেখা কাগজের ফলক এখনো ঝুলছে। তৈলচিত্রের একটি নগেনের দাদামশাইয়ের, একটি দিদিমার, অপরটি তার মামার। দাদামশাই আর দিদিমার তৈলচিত্র দুটি একদিকের দেয়ালে পাশাপাশি টাঙানো আছে। মামার তৈলচিত্রটি স্থান জুড়ে আছে পাশের দেয়ালের মাঝামাঝি। কারো ঘুম ভেঙে যাবে ভয়ে নগেন আলো জ্বালায়নি, কিন্তু তাতে তার কোনো অসুবিধা ছিল না। ছোটবেলা থেকেই এ বাড়ির আনাচে কানাচের সঙ্গে তার পরিচয়। লাইব্রেরিতে ঢুকেই অন্ধকারেই সে মামার তৈলচিত্রের কাছে এগিয়ে গেল। অস্পষ্ট সুরে আমায় ক্ষমা করো মামা বলেই যেই তৈলচিত্রের পায়ের কাছে আন্দাজে স্পর্শ করেছে, বর্ণনার এখানে পৌঁছে নগেন শিউরে উঠে চুপ করে গেল। তার মুখ আরও বেশি ফ্যাকাশে হয়ে গেছে, চোখ বিস্ফোরিত। যে এই ছবিটা ছুঁয়েছি ডাক্তার কাকা, কে যেন আমাকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দিল। সমস্ত শরীরটা ঝনঝন করে উঠল। তারপর আর কিচ্ছুই মনে নেই। জ্ঞান হতে দেখি সকাল হয়ে গেছে। আমি মামার ছবিটার নিচে মেঝেতেই পড়ে আছি। তোমার আগে কোনোদিন ফিট হয়েছিল নগেন? না, করছেন কালো আমার ফিট হয়নি। আপনি ভুল করছেন ডাক্তার কাকা, এ ফিট নয়। মরলে তো মানুষ সব জানতে পারে। মামাও জানতে পেরেছেন। টাকার লোভে আমি মিথ্যা ভক্তি দেখাতাম, তাই ছবিটা ছোঁয়া মাত্র রাগে ঘেন্নায় আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছেন। সবটা শুনুন আগে, তাহলে বুঝতে পারবেন। সমস্ত সকালটা নগেন মরার মতো বিছানায় পড়ে রইল। এই চিন্তাটাই কেবল তার মনে ঘুরপাক খেতে লাগল। ভক্তি, ভালোবাসা আর ছলনায় টাকা আদায় করে নিয়েছে বলে পরলোকে গিয়েও তার উপর মামার এখন জোরালো বৃতৃষ্ণা জেগেছে যে তার তৈলচিত্রটি পর্যন্ত তাকে স্পর্শ করতে দিতে রাজি নন। যাই হোক, নগেন একালের ছেলে। প্রথম ধাক্কাটা কেটে যাওয়ার পর তার মনে নানা রকম দ্বিধা সন্দেহ জাগতে লাগল। কে জানে রাতে যা ঘটেছিল তা নিছক স্বপ্ন কিনা। ধৈর্য ধরতে না পেরে দুপুরবেলা আবার সে লাইব্রেরিতে গিয়ে মামার তৈলচিত্রে স্পর্শ করে প্রণাম করল। একবার যদি মামা রাগ দেখিয়ে থাকেন, আবার দেখাবেন না কেন? এবার কিছু ঘটল না। শরীরটা অবশ্য খুব খারাপ হয়ে আছে। মেঝেতে যেখানে ধাক্কা লেগেছিল মাথার সেখানে ফুলে টনটন করছে, এবং সকালে লাইব্রেরিতে মামার তৈলচিত্রের নিচে মেঝেতেই তার জ্ঞান হয়েছিল। কিন্তু এতে বড়জোর প্রমাণ হয়, রাতে ঘুমের মধ্যেই হোক আর জাগ্রত অবস্থাতেই হোক, লাইব্রেরিতে গিয়ে সে একটা আছাড় খেয়েছিল। নিজের তৈলচিত্রে ভর করে মামাই যে তাকে ধাক্কা দিয়েছিল তার কি কোনো প্রমাণ আছে? নগেন যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল। কিন্তু
বেশিক্ষণ তার মনের শান্তি টিকল না। রাতে আলো নিভিয়ে বিছানায় শুয়ে হঠাৎ তার মনে পড়ে গেল তা তো ভুল হয়েছে। দিনের বেলা তাকে ধাক্কা দেওয়ার ক্ষমতা তার মামার এখন নেই। রাত্রি ছাড়া তার মামা তো এখন কিছুই করতে পারবে না। কি সর্বনাশ! তবে তো মামার তৈলচিত্র না ছুঁয়ে কাল রাতের ব্যাপারটাকে স্বপ্ন বলা যায় না। এত রাতে লাইব্রেরিতে যাওয়ার কথা ভাবতেই নগেনের হৃৎকম্পন হতে লাগল। কিন্তু এমন একটা সন্দেহ না মিটিয়েই বা মানুষের চলে কি করে? খানিকটা পর নগেন আবার লাইব্রেরিতে হাজির। ভয়ে বুক কাঁপছে, ছুটে পালাতে ইচ্ছে করছে, কিন্তু কি এক অদম্য আকর্ষণ তাকে টেনে নিয়ে চলেছে মামার তৈলচিত্রের দিকে। ঘরে ঢুকেই সে সুইচ টিপে আলো জ্বেলে দিল। মটকার পাঞ্জাবির উপর দামি শালগায়ে মামা দেয়ালে দাঁড়িয়ে আছেন। মাথায় কাঁচা পাকা চুল, মুখে একজোড়া মোটা গোঁফ, চোখে ভর্ৎসনার দৃষ্টি। নগেন এগিয়ে গিয়ে মামার পায়ের কাছে ছবি স্পর্শ করল। কেউ তাকে ঠেলে সরিয়ে দিল না, কিন্তু সমস্ত শরীরটা হঠাৎ যেন কেমন অস্থির অস্থির করতে লাগল। তৈলচিত্র থেকে কি যেন তার মধ্যে প্রবেশ করে ভেতর থেকে তাকে কাঁপিয়ে তুলছে। তবে নগেন যেন বাঁচল। ভয়ের জন্য শরীর এরকম অস্থির অস্থির করতেই পারে, সেটা সামান্য ব্যাপার। ফিরে যাওয়ার সময় আলোটা নিভিয়েই আবার থমকে দাঁড়িয়ে পড়ল। তার আরেকটা কথা মনে এসেছে। কাল ঘর অন্ধকার ছিল, আজ আলোটা থাকার জন্য যদি মামা কিছু না করে থাকেন। নগেনের ভয় অনেকটা কমে গিয়েছিল। অনেকটা নিশ্চিন্ত মনেই সে অন্ধকারে তৈলচিত্রের কাছে ফিরে গেল। সে জানে অন্ধকারে তৈলচিত্র স্পর্শ করলেও কিছু হবে না। ঘরে একটা আলো জ্বলছে কি জ্বলছে না তাতে বিশেষ কিছু যায় আসে না। ইতস্ত না করেই সে সোজা তৈলচিত্রের দিকে হাত বাড়িয়ে দিল। পরক্ষণেই ঠিক প্রথম রাতের মতো জোরে ধাক্কা দিয়ে মামা আমায় ফেলে দিলেন ডাক্তার কাকা। অজ্ঞান হয়ে গেলে? না, একেবারে অজ্ঞান হয়ে যায়নি। অবশ্য আচ্ছন্নের মতো অনেকক্ষণ মেঝেতে পড়েছিলাম, কিন্তু জ্ঞান ছিল। তারপর থেকে আমি ঠিক পাগলের মতো হয়ে গেছি ডাক্তার কাকা। দিনরাত কেবল একথাই ভাবি। রোজ একবার ঠিক করি বাড়ি ছেড়ে কোথাও পালিয়ে যাব, কিন্তু পারি না। কিসে যেন আমায় জোর করে আটকে রেখেছে। তারপর আর কোনোদিন ছবিটা ছুঁয়েছ? কতবার দিনে ছুঁয়েছি, রাতে ছুঁয়েছি, আলো জেলে ছুঁয়েছি, অন্ধকারে ছুঁয়েছি। ঠিক এই রকম ব্যাপারই ঘটে। দিনে বা রাতে আলো জেলে ছুঁয়ে কিছু হয় না। অন্ধকারে ছোঁয়া মাত্র মামা আমাকে ঠেলে দেন। সমস্ত শরীর যেন ঝনঝনির মতো ঝাঁকুনি দিয়ে ওঠে। কোনোদিন অজ্ঞান হয়ে যায়, কোনোদিন জ্ঞান থাকে। আমি কি করব ডাক্তার কাকা? এমন করে আর কতদিন চলবে? তার দরকার হবে না, আমি সব ঠিক করে দেব। আজ সকলে ঘুমিয়ে পড়লে রাত্রি ঠিক 12টার সময় তুমি আমার ঘরের বাইরে আমার জন্য অপেক্ষা করো, আমি যাব। ভূত বলে কিছু নেই নগেন। তবু মাঝরাতে অন্ধকার লাইব্রেরিতে পরাশর ডাক্তার মৃদু একটা অস্বস্তি বোধ করতে লাগলেন। এ ঘরে বাড়ির লোক খুব কম আসে। ঘরের বাতাসে পুরনো কাগজের একটা ভাবসা গন্ধ পাওয়া যায়। নগেন শক্ত করে তার একটা হাত চেপে ধরে কাঁপছে। কিসের ভয়? ভূতের? তৈলচিত্রের ভূতের? ভূত যে একেবারে বিশ্বাস করে না, যার বিদ্যমান ধারণা এই যে যত সব অদ্ভুত অথচ সত্যভূতের গল্প শোনা যায়, তার প্রত্যেকটি সাধারণ ও স্বাভাবিক কোনো ব্যাখ্যা আছেই আছে। ছবির ভূতের অসম্ভব আর অবিশ্বাস্য ভূতের ঘরে পা দিয়ে তার কি কোনো ভয় হতে পারে? তবু অস্বস্তিতে বোধ হচ্ছে সেটা অস্বীকার করার উপায় নেই। নগেন যে কাহিনী শুনিয়েছে, সারাদিন ভেবেও পরাশর ডাক্তার তার কোনো সঙ্গত ব্যাখ্যা কল্পনা করতে পারেনি। একদিন নয়, একবার নয়,
ব্যাপারটা ঘটেছে অনেকবার। দিনে তৈলচিত্র নিঃশেষ থাকে, রাতে তার তেজ বাড়ে। কেবল তাই নয়, অন্ধকার না হলে সে তেজ সম্পূর্ণ প্রকাশ পায় না। আরও একটি কথা, রাত্রি বাড়ার সঙ্গে তৈলচিত্র যেন আরো বেশি সজীব হয়ে উঠতে থাকে। প্রথম রাতে নগেন অন্ধকারে স্পর্শ করলে ছবি নগেনের হাতটা ছিটকে সরিয়ে দিয়েছে। মাঝরাতে স্পর্শ করলে এত জোরে তাকে ধাক্কা দিয়েছে যে মেঝেতে পড়ে নগেনের জ্ঞান লোপ পেয়ে গেছে। অশরীরী কল্পনা করা ছাড়া এ সমস্তের আর কি মনে হয়? হয়, নিশ্চয় হয়। মনে মনে নিজেকে ধমক দিয়ে পরাশর ডাক্তার নিজেকেই এই কথা শুনিয়ে দিলেন। তারপর চোখ তুলে তাকালেন দেওয়ালের যেখানে নগেনের মামার তৈলচিত্রটি ছিল। এ ঘরে তিনি আগেও কয়েকবার এসেছেন। তৈলচিত্রটির অবস্থান তার অজানা ছিল না। যা চোখে পড়ল, পরাশর ডাক্তারের বুকটা ধক করে উঠল। তৈলচিত্রটির দিক থেকে দুটি উজ্জ্বল চোখ তার দিকে জ্বলজ্বল করে তাকিয়ে আছে। চোখ দুটোর মধ্যে ফাঁকা প্রায় 1.5 হাত। ঠিক এমন সময় নগেন ফিসফিস করে বলল, আলোটা জ্বালাবো ডাক্তার কাকা? না। রাস্তা অথবা পাশের কোনো বাড়ি থেকে সরু একটা আলো ঘরের দেওয়ালে এসে পড়েছে। তাতে অন্ধকার কমেনি। মনে হচ্ছে যেন সেই আলোটুকুতেই ঘরের অন্ধকারটা স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে মাত্র। নগেন আবার ফিসফিস করে বলল, একটা কথা আপনাকে বলতে ভুলে গেছি ডাক্তার কাকা। দাদামশাই আর দিদির ছবি তারা মরবার পর করা হয়েছিল, কিন্তু মামার ছবিটা মরবার আগে মামা নিজে শখ করে আঁকিয়েছিলেন। দাঁতে দাঁত লাগিয়ে পরাশর ডাক্তার তৈলচিত্র দিকে এগিয়ে গেলেন। কাছাকাছি যেতেই জলজলে চোখ দুটির জ্যোতি যেন অনেক কমে গেল। হাত বাড়িয়ে দিতেই প্রথমে তার হাত পড়ল দেয়ালে। যত সাহস করে এগিয়ে এসে থাকুক, প্রথমে একেবারে নগেনের মামার গায়ে হাত দিতে তার কেমন যেন দ্বিধাবোধ হচ্ছিল। পাশের দিকে হাত সরিয়ে তৈলচিত্রের ফ্রেমে স্পর্শ করা মাত্র বৈদ্যুতিক আঘাতে যেন তার শরীরটা ঝনঝন করে উঠল। অস্পষ্ট গুঙানির আওয়াজ করে পেছনের দিকে 2 পা ছিটকে তিনি মেঝেতে বসে পড়লেন। পরক্ষণে ভয়ে অর্ধমৃত লগেন আলোর সুইচ টিপে দিল। মিনিট 5 পরাশর ডাক্তার চোখ বুজে বসে রইলেন। তারপর চোখ মেলে মিনিট 5 এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন নগেনের মামার রূপার ফ্রেমে বাঁধানো তৈলচিত্রটির দিকে। তীব্র চাপা গলায় তিনি বললেন, তুমি একটা গর্দভ নগেন। গাধাও তোমার চেয়ে বুদ্ধিমান। এত কথা বলতে পারলে আমাকে, আর এই কথাটা একবার বলতে পারলে না যে তোমার মামার ছবিটা ইতিমধ্যে রূপার ফ্রেমে বাঁধানো হয়েছে আর ছবির সঙ্গে 2টো ইলেকট্রিক বাল্ব ফিট করা হয়েছে। ভয় পেয়ে গেছেন? আমি কি জানি, 6 মাস আগে যেমন দেখে গিয়েছিলাম, আমি ভেবেছিলাম এখনো তেমন অবস্থাতেই আছে। ইলেকট্রিক শক খেয়ে বুঝতে পারো না কিসের শক লাগলো? তুমি কোন দেশের ছেলে? আমি তো শোক খাওয়া মাত্র টের পেয়ে গিয়েছিলাম তোমার মামার ছবিতে কোন প্রেতাত্মা ভর করেছে। রূপার ফ্রেমটা দাদামশাইয়ের ছবিতে ছিল। চুরি যাবার ভয়ে মামা অনেক দিন আগেই সিন্ধুকে তুলে রেখেছিলেন। মামার শ্রাদ্ধের দিন মামিমা ফ্রেমটা বের করে মামার ছবিতে বাঁধিয়ে দিয়েছিলেন। আলো দুটো লাগিয়েছে আমার মামাতো ভাই পরেশ। সে এবছর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে। তাই বলল, এই সামান্য কাজের জন্য ইলেকট্রিক মিস্ত্রিকে পয়সা দেবে কেন? পরেশ তোমার মামার উপযুক্ত ছেলেই বটে। কিছু পয়সা বাঁচানোর জন্য বাপের ছবিতে ভূত এনে ছেড়েছে। এই খবরটা যদি আগে দিতে আমায়। কিন্তু ডাক্তার কাকা। কিন্তু কি, এখনো বুঝতে পারছো না? দিনের বেলায় মেন সুইচ অফ করা থাকে, তাই ছবি ছুলে কিছু হয় না। ছবি মানে ছবির রূপোর ফ্রেমটা। রূপার ফ্রেমটার নিচে কাঠটাট কিছু আছে। দেয়ালের সঙ্গে যোগ নেই, নইলে তোমাদের ইলেকট্রিক বিল এমন হু হু করে বেড়ে যেত যে আবার কোম্পানির লোককে ডেকে এনে লিকেজ খুঁজতে হতো। তুমিও আবার আসল ভূতের পরিচয়টা জানতে পারতে। সন্ধ্যার পর বাড়ির সমস্ত আলো জ্বলে,
আর বিদ্যুৎ তামার তার দিয়ে যাতায়াত করতে বেশি ভালোবাসে কিনা, তাই সে সময় ছবি ছুলে তোমার কিছু হয় না। এ ঘরের আলোটা জ্বালালেও তাই হয়। মাঝরাতে বাড়ির সমস্ত আলো নিভে যায়। তখন ছবিটা ছুলে আর কোনো পথ খোলা নাই দেখে বিদ্যুৎ অগত্যা তোমার মতো বোকা হাবার শরীর দিয়েই পরাশর ডাক্তার চুপ করে গেলেন। তার হঠাৎ মনে পড়ে গেছে, সুযোগ পেলে তার শরীরটা পথ হিসেবে ব্যবহার করতেও বিদ্যুৎ দ্বিধাবোধ করত না। তিনি হাঁপ ছাড়লেন। কপাল ভালো, তরিতাহত হয়ে প্রাণে মরতে হয়নি।